ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি ওয়েদমানশেল। দর্শক নিশ্চয়ই জানেন যে প্রিমিয়ার লিগের খেলা চলছে সাভার এবং মিরপুরে, এবং মজার বিষয় হলো এখনও পর্যন্ত আজকে নিয়ে চতুর্থ ম্যাচ। এর আগে 3 ম্যাচে কোনো দলই আনবিটেন নেই, সবগুলো দলই অন্তত একবার হলেও হেরেছে। আমরা আলোচনা করব আজকে প্রিমিয়ার লিগের অবস্থা নিয়ে, কেমন চলছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ সেই বিষয়টি নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় থাকবেন পুরোটা সময় জুড়ে সাইদুজ্জামান, তিনি কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক। সাইদ ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। সাইদ ভাই, যেটা বলছিলাম যে প্রিমিয়ার লিগের খেলা চলমান এবং প্রিমিয়ার লিগের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়, যে উইকেট নিয়ে অনেক কথা উঠে আম্পায়ারিং নিয়ে। সোফার এখনো পর্যন্ত হয়তো বা খুব বেশি ম্যাচ হয়নি, তারপরও কেমন দেখছেন এবারের? এবার যেমন মিরপুরে 400 আমরা 400 দেখেছি, আবার 69 রানে অল আউট হওয়া দেখেছি, সব মিক্সড ব্যাগ, সব রকমই আছে। আসলে উইকেট বলেন, বাংলাদেশে যদি আপনি কন্ডিশন চিন্তা করেন, মার্চ মাস প্রিমিয়ার লিগে যেই সময় হয়, প্রবাবলি বেস্ট সিজন থাকে বাংলাদেশের, কেন উইকেটে সেই ময়েশ্চারটা থাকে না, মানে একটু ইজিয়ার হয় ব্যাটসম্যানদের জন্য। সো উইকেট নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই। খেলোয়াড়রা কীভাবে নিচ্ছেন লিগটাকে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। মানে আমার কথা হলো যে আমাকে একটা জায়গা দেওয়া হয়েছে, আমার একটা ওয়ার্ক স্টেশন দেওয়া হয়েছে, সেই ওয়ার্ক স্টেশন হয়তো টপ নচ না, বাট একজন কর্মী হিসেবে আমার কিন্তু ওই 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 সমস্যাগুলোকে জয় করাটাই কিন্তু আমার নিজের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য খুব জরুরি। আমার ধারণা যে আমাদের এবার ধরেন উইকেট নিয়ে কমপ্লেন করার সুযোগ নেই। এবার টিভিতে থার্ড আম্পায়ার আছে, একটা অপশন আছে টিভিতে, মানে আপনি ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পাচ্ছেন। সো আপনি একটা ভিজিলেন্সের মধ্যে আছেন, এমন না যে আপনাকে একটা মাঠ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি খেলে চলে যাচ্ছেন আছে। বাট আমার চিন্তা হলো খেলোয়াড়দের মোটিভেশন নিয়ে। এবার যেমন একটা বিশেষ পরিস্থিতিতে প্রত্যেকটা দলই অনেক কম বাজেটের দল করেছে, একটা দুটো দল ব্যতিক্রম বাদ দিয়ে। তো আমার কাছে মনে হচ্ছে যে খেলোয়াড়রা সেই জিনিসটাকে কি বেশি ধারণ করলেন কি না। আপনি দেখেন এর মধ্যে লিজেন্ডস লিগে, এই ঢাকা প্রিমিয়ার লিগে শুধু ক্রিকেটার না, কোচও চলে গেলেন, মানে পরে বিসিবি তাদের কলব্যাক করে ফিরিয়ে এনেছেন। বাট এই যে কয়েকজন যে কোচ এবং খেলোয়াড় যে চলে গেলেন দলকে না জানিয়ে, এতে বোঝা যায় যে আমাদের যে আত্মনিবেদন বলি না, যে আমার জায়গা থেকে আমি একজন কর্মী, একজন খেলোয়াড়ও একজন কর্মী, তার তিনি যে সার্ভিসটা দিচ্ছেন, মানে এটার পেছনে আমি অবশ্যই ফিনান্সিয়াল জিনিসটা গুরুত্ব অবশ্যই পাবে, কিন্তু সব কিছুর বাইরে কিন্তু আমার নিজের স্কিল ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট। আমি সেই জায়গায়, আমি যেখানে ডোমেস্টিকে সাদা বলে ওয়ান ডে ক্রিকেটের বেস্ট পসিবল টুর্নামেন্টটা বাংলাদেশের ঢাকা প্রিমিয়ার লিগ, সেটা বাদ দিয়ে আমি লেজেন্ডস লিগ খেলতে যাচ্ছি। তো আই সিরিয়াস ডাউট ইন মাই মাইন্ড যে বাকি খেলোয়াড়রা এই টুর্নামেন্টটাকে কতটা সিরিয়াসলি নেন, নাকি শুধুমাত্র টাকাটা নিয়েই বাড়ি চলে যান, অথবা এরকম এক দুজন যখন এরকম এক্সাম্পল সেট করেন, ভবিষ্যতেও কি ঢাকা প্রিমিয়ার লিগ যদি কম পেমেন্টের চেয়ে বেশি পেমেন্ট হয়, মানে অন্য কোনো লিগে চলে যান কিনা খেলোয়াড়। এই সবটা মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমাদের খেলোয়াড়দের এখন আসলে দাঁড়াতে হবে। আপনি সংগঠক বলেন, আপনি দর্শক বলেন, মিডিয়া বলেন, উইকেট বলেন, ঝড় তুফান, এসব বলে কোনো লাভ নেই। আমার কাছে মনে হচ্ছে যে মানসিকভাবেই আমাদের বড় হওয়ার চেষ্টাটা, সেই চেষ্টাটার ঘাটতি আমরা জাতীয় দলে তার প্রতিফলন লক্ষ্য করি, দীর্ঘদিনের চর্চা। এটা আমি বলছি না যে উত্তরণের উপায়টা কি। আসলে উত্তরণের উপায়টা হলো অ্যাকচুয়ালি বিসিবি এবার যেমন খুব বোল্ডলি তাদেরকে ফিরিয়ে এনেছে যে নো ননসেন্স, ন্যাশনাল, আমাদের একটা দেশের সবচেয়ে দামি ওয়ান ডে টুর্নামেন্টটা হচ্ছে, এখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। সেটা একটা মেসেজও আসলে। আপনি দেখেন কোচটাও চলে যাচ্ছে, মানে আমার শিক্ষক যদি আমার ক্লাসরুম থেকে বের হয়ে আরেক কলেজে চলে যান বাড়তি টাকার জন্য, আমি ছাত্র, আমিও যাচ্ছি, মানে আমরা কোথায় যাচ্ছি আসলে? মানে সংস্কৃতিটাই আপনার কাছে মনে হচ্ছে? সংস্কৃতিটাই এটা আমি বলছি না যে এটা গত 6 মাস বা 1 বছরে তৈরি হয়েছে, ধীরে ধীরে তৈরি হয়েছে। এবং থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড যে তারা এই মুহূর্তে এটা স্টপ করেছে, স্টপ দিস ননসেন্স। এবার একটা বিশেষ কারণে আমরা সবাই জানি, করোনার পরের বছরও কিন্তু অল্প টাকা, অল্প পেমেন্টে খেলা হয়েছে। বিশেষ পরিস্থিতি আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হয়। সো আমার ধারণা যে আমাদের ক্রিকেটারদের, আমি সবচেয়ে চিন্তিত আপকামিং জেনারেশন, যারা আমাদের সিনিয়র খেলোয়াড়, যারা তারা তাদের শেষ প্রান্তে চলে গেছেন, বাট একটা ভালো কালচারের এক্সাম্পল সেট করা হচ্ছে না। আপনি প্রচুর খেলা হচ্ছে বাংলাদেশে, দেখবেন প্রচুর খেলা হয়, কোয়ান্টিটি হয়, কোয়ালিটিটা হয় না। কোয়ালিটি না হওয়ার পেছনে আমার কাছে মনে হয় মাইন্ডসেট, সেটা কর্মকর্তা থেকে শুরু করে ক্লাব অফিসিয়াল, খেলোয়াড়, প্রবাবলি আমরা মিডিয়াও আছি, সাধারণ মানুষও আছি। আমরা মনে করি
ঢাকা প্রিমিয়ার লিগ খেলার চাইতে লেজেন্ডস লিগে গিয়ে খেললে বোধহয় ভালো। নো, বাংলাদেশ সেখানে আর্থিক বিষয়টি আমার কাছে মনে হয় প্রায়োরিটি দিচ্ছেন তারা। মানে আমরা প্রায়োরিটি তো অবশ্যই দিব। আমি যেহেতু পেশাদার, আমি অবশ্যই সর্বোচ্চ উপার্জনের চেষ্টা করব, বাট আমি যখন একটা ক্রিকেট বোর্ডের আন্ডারে আমি আছি, হাউকাম আমি চিন্তা করি আমার কালের কণ্ঠে আমি কাজ করি, আমি কিভাবে চিন্তা করি যে আমি একটু বাড়তি টাকার জন্য আমি অন্য কোনো একটা মিডিয়ায় গিয়ে কাজ করব? ইম্পসিবল, ইম্পসিবল। আমার অফিস যদি পারমিট না করে, এখন আমার ধরেন অফিস টাইম নাই বলে আমি এখানে টক শো করছি, বাট আমার অফিস বাদ দিয়ে এসে আমি এখানে টক শো করবো? নো ওয়ে। এটা অ্যালাউ করার কোনো সুযোগ নেই। আর যদি এটা অ্যালাউ আমার অফিস করে, এটা আমার অফিসের সমস্যা। মূল সমস্যা আমার, যে আমি কেন আমার অফিস ফাঁকি দিয়ে আমি এই কাজটা করছি। আপনি যেটা বলছিলেন যে রান 422 রানও আমরা দেখেছি, আবার 70-80 রানেও অল আউট হয়ে যেতে দেখেছি, এবং উইকেটের কথা আপনি বলছিলেন যে সোফার সবচেয়ে ভালো উইকেট এই সময়টাতেই থাকে। তারপরও আমরা এক ধরনের ক্রিকেটারদের যারা জাতীয় দলে যারা খেলে থাকেন তারা একটা সবসময় বলে থাকেন যে একটা বড় রকমের গ্যাপ থাকে ইন্টারন্যাশনাল সার্কিটের খেলা এবং ঘরোয়া লিগের খেলা, এবং তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে উইকেটের একটা বড় রকমের তারতম্য একটা আছে। যেমন আপনার ধরেন যদি আপনি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের উইকেটের চরিত্র দেখেন, একটু ডাইসি, বোলাররা একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পান। মে মাস থেকে তুলনামূলকভাবে বিকেএসপির চেয়ে কিন্তু মিরপুরের উইকেটের রান কমই হয়েছে সোফার এখনো পর্যন্ত। মানে এই সময়টা হয় কি উইকেট একটু ড্রাই থাকে, বিকজ উইন্টার থেকে বের হয়ে আসে। আমি বলবো যে আপনি যেটা বললেন যে প্লেয়ারদের কমপ্লেন যে ডোমেস্টিকের চাইতে ইন্টারন্যাশনালের যে ডিফারেন্সটা, এটা অনেকগুলো কারণ আছে। আপনি ডোমেস্টিকে আপনি কোন বোলারদের খেলছেন? ন্যাশনাল পুলের যারা আছেন তারা হলেন টপ র্যাঙ্ক বোলার, ধরেন 5-7 জন পেস বোলার আছেন, 2-3 জন স্পিন বোলার আছেন, দল হলো 12টা, সো স্প্লিট হয়ে যাচ্ছে। আপনি 400 রানের যে ম্যাচটা, আমি কাউকে আন্ডারমাইন করছি না, সেখানে অপোনেন্টের বোলিং কোয়ালিটিও আপনাকে নজরে রাখতে হবে। সো হয় কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তো আপনি টপ বোলিংয়ের এগেনস্টে খেলেন, সো ওইখানে একটা ঘাটতি হয়। আর আমাদের যেটা হয় যে আমাদের প্লেয়ার পুল যে ন্যাশনাল আমাদের ডোমেস্টিক ক্রিকেট হয় কিন্তু বছরে 5 থেকে 5 মাসের মতো। এই 5 মাস কিন্তু অন্য ক্রিকেটার যারা ন্যাশনাল পুলের বাইরে, মানে ন্যাশনাল পুলে আমি কতজন 30 ক্রিকেটার্স ধরি, এর বাইরের যারা, তাদের প্র্যাকটিসের জায়গাটা কোথায়? তারা তো অনেকটা মানে সিজনাল ক্রিকেটার। আমি বলবো যে যখন মৌসুম শুরু হয় তখন তারা এসে ন্যাশনাল লিগ দিয়ে তাদের প্রথম কন্ডিশনিং শুরু হয়, ফিটনেস টেস্ট দিতে হয়। কি কারণে তাদের একটা প্লেয়ারকে কেন একটা সিজন শুরুর আগে ক্রিকেট বোর্ডের কাছে ফিটনেস টেস্ট দিতে হয়? বিকজ ক্রিকেট বোর্ড ইন ডাউট যে ওই প্লেয়ারটা ফিট কিনা, কেননা তার ফিটনেস, তার ফিট থাকার কোনো ক্ষেত্র নাই। আপনি ন্যাশনাল টিমের বিসিবির আন্ডারে যতগুলো স্থাপনা আছে, প্রত্যেকটা স্থাপনা পুরুষ দল, নারী দল, বয়সভিত্তিক দলের অধীনে মানে প্র্যাকটিসের জন্য রাখা হয়। বাকি যারা ক্রিকেট, ইভেন ডিভিশনাল স্টেডিয়ামগুলোতে আপনি গিয়ে দেখবেন যে ওখানে বিভিন্ন একাডেমির আন্ডারে আপনাকে প্র্যাকটিস করতে হচ্ছে ক্ষেত্র বিশেষে। আপনার কিন্তু মাঠ কিন্তু উন্মুক্ত না, ফেসিলিটি উন্মুক্ত না, প্র্যাকটিস ফেসিলিটি যে ওকে ওই শহরের বা ওই বিভাগের যে কোনো ছেলে এসে প্র্যাকটিস করতে পারবে। সো আপনি একাডেমি ভিত্তিক যখন ক্রিকেটটাকে করে ফেলছেন, কমার্শিয়ালাইজেশন করে ফেলছেন, আপনাকে বিকেএসপিতে ভর্তি হতে হবে, আপনাকে বাংলা ট্র্যাক একাডেমিতে বা ক্লেমন একাডেমিতে ভর্তি হতে হবে, দেন আপনি ক্রিকেটার হতে পারবেন। আমার মনে হয় যে এই জায়গাটা থেকে, এই চিন্তা থেকে ক্রিকেট বোর্ড এখন অনেক ধনী। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া ক্রিকেটটাকে আপনি একদম মানুষের হাতের মুঠোয় তুলে দিতে হবে যে ওকে ইউ প্লে দ্য গেম। মানে আপনি গ্রামে বলেন, উপজেলা লেভেলে বলেন, স্ট্রাকচার তৈরি করে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আপনি গেম আয়োজন করবেন, যেমন এবার খুব ভালো কাজ হচ্ছে যে থার্ড ডিভিশন থ্যাংক গড মানে তার এটা ফিরিয়ে আনা হয়েছে এবং স্পন্সরও পাওয়া যাচ্ছে। তার মানে আগ্রহের একটা জায়গা আছে মানুষের। কিন্তু নাম্বার দিয়ে, আমরা শুধু না নাম্বার দিয়ে কাউন্ট করি, আজকে অ্যাকাউন্টে 1200 কোটি 1300 কোটি। আমাদের ক্রিকেট বোর্ডের সাকসেসের মানদণ্ড হলো কি আমাদের 1300 কোটি, এখন 1300 না 1400 কোটি টাকা যেন এফডিআর আছে। ইট ডাজন্ট মেক এনি সেন্স যদি আপনি ভালো রেজাল্ট না করেন। আপনি 10টা নতুন টুর্নামেন্ট ইন্ট্রোডিউস করলেন, গোলাপি পিঙ্ক বলো খেলা হবে, খেলার কোয়ালিটিটা কি হবে আপনি সেটা ইনশিওর করেন। আই ওয়েলকাম যে আপনি এই ডিসিশনগুলো, বাট কোয়ালিটিটা এনশিওর করেন। আমরা শুধু কোয়ান্টিটির পেছনে আমাদেরকে আর কেন যেন মনে হয় যে আমরা শুধু দেখাতে চাই যে আমি এটা করছি। কাজ আপনার দেখানোর কিছু নাই, চাঁদ যখন উঠবে মানুষ এমনিতেই দেখবে। এক্স্যাক্টলি। প্রিমিয়ার লিগের কথা বলছিলাম যে জাতীয় দলের যারা ক্রিকেটার আছেন তাদের আমরা সবসময় খুব বেশি তাদের গুরুত্বের সাথে নিতে দেখি না। প্রিমিয়ার লিগ বলুন কিংবা অন্যান্য ঘরোয়া লিগ, এনসিএল যেমন আমরা খেলতেই দেখি না, খুব অল্প কিছু ক্রিকেটার বাদ দিয়ে। প্রিমিয়ার লিগে হয়তো বা কিছুটা আছে, তারপরও
এইখানটাতে আসলে বিসিবির কোনো ভূমিকা রাখার জায়গা আছে কিনা? হ্যাঁ, ক্লাব ক্রিকেট বা বিপিএল আসলে সুযোগ নেই, যেহেতু ফ্র্যাঞ্চাইজিরা দল করে বা ক্লাবগুলো দল করে। বিসিবির করণীয় একটাই আছে, যে এনশিওর করা যে ইনফিল্ট্রেশন হচ্ছে কিনা, মানে এমন কোনো খেলোয়াড় প্রিমিয়ার লিগ খেলে ফেলছে কিনা যার এই সার্কিটে খেলার কথা না। আপনি এখন এই মুহূর্তে যদি দেখেন যে জাতীয় দলের যারা খেলে এসেছেন ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফি, খুব বেশি জন কিন্তু পাবেন না যে তারা আপনার হয় কি, মানে আমাদের ন্যাশনাল টিমের ফরম্যাটটা এমন হয়ে গেছে যে বা আপনি ডোমেস্টিকের সঙ্গে যে পার্থক্যের কথা বলছেন, এটা তার একদিনের চর্চা না বহুদিনের চর্চা। আপনি দেখবেন যে ডোমেস্টিকের ব্যাপারে নির্বাচকদের মধ্যে একটা স্ল্যাকনেস আছে, যে ওকে নতুন কাউকে দেখে, এমন না যে ধরেন দিচ্ছে নাইম শেখ এবার রান করছেন, নাইম শেখ কিন্তু ইন অ্যান্ড আউট ন্যাশনাল টিমের আশেপাশে ঘোরাঘুরি করছেন, থাকেন। জি, কিন্তু তার ব্যাপারে যতটা না মনোযোগী হবেন একজন নির্বাচক সাইকোলজিক্যালি, কারণ তিনি মনে করবেন নাইম শেখ এখানে 176 অর 8 করেছেন, সেই জায়গা থেকে মাহফুজুল ইসলামকে তার ব্যাক অফ গুরুত্বের মাইন্ড জায়গাটা কাজ বেশি করবে দেয়। যে নাইম শেখ ওকে করেছে, ডোমেস্টিক বলে করে ফেলেছে। আমি যেটা বললাম যে অপোনেন্টের বোলিং অত স্ট্রং ছিল না, কিন্তু একটা ইয়াংস্টার করলে তার উপর কনফিডেন্সটা বেশি আসে। সেটা কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট আমরা খুব দেখিনি, যে মানে আমি গ্যাপটা অনেক তৈরি হয়ে গেছে, আপনি এই গ্যাপটাকে কমাইতে হবে। আপনি আজকে ডোমেস্টিকে 100 করেন ঢাকা প্রিমিয়ার লিগে, তার চেয়ে আপনি যদি ফার্স্ট ক্লাসে যদি আপনি ট্রিপল সেঞ্চুরি করেন, ওটার ভ্যালু আপনাকে সাদা বলেও বেশি দিবে। বিকজ ওয়ান ডেতে 100-150 করে ফেলাটা আমাদের এই স্ট্যান্ডার্ডে, আপনি যদি বিকেএসপির উইকেটে খেলা হয়, নট দ্যাট ডিফিকাল্ট। মিরপুর হলে ভিন্ন কথা হয়তো, বাট আমার কাছে মনে হয় যে গ্যাপটা অনেক বেশি। এই গ্যাপটা কমানোর জন্য প্লেয়ারদের, আমি বললাম না, আমি এখন আমার কাছে মনে হয় যে আমরা সবসময় প্লেয়ারদের ব্যাপারে খুব লিনিয়েন্ট থাকি, যে ক্লাবগুলোকে আমরা প্রেশারাইজ করি তারা কেন অমুক খেলোয়াড়কে খেলাচ্ছে না, ক্লাবের চয়েস, ক্লাব দল করেছে, বাট যাকেই খেলানো হচ্ছে তিনি সর্বোচ্চটা দিচ্ছেন কিনা। আপনি ন্যাশনাল টিমের কথা যেটা বললেন, তাদের তো কোনো কম্পিটিশন নেই তো। জি, মানে আমাদের ন্যাশনাল টিম ব্যাপারটা কি, যে আমি আজকে খেলছি আপনার জায়গায়, কারণ আপনি আগের ম্যাচে খারাপ খেলেছেন বা আগের সিরিজে, আমি জানি যে আমি অটোমেটিক্যালি খেলবো, এবং আমি একটা সিরিজ খারাপ হলে আপনিও জানেন অটোমেটিক্যালি আপনি খেলবেন। সো আপনার তো ওই কম্পিটিশনের দরকারই পড়ছে না। এক্স্যাক্টলি, মানে খারাপ খেলার উপর ভিত্তি করে এমন নয় যে ভালো না, খেলছেন তখন দেখে আপনি, ভালো এক্সকিউজ আছে যে মানে Exactly. ডোমেস্টিকের সঙ্গে ইন্টারন্যাশনাল ওর এক্সপিরিয়েন্স আছে, সো হি উইল গেট দি প্রতিদ্বন্দ্বীরা আসলে খারাপের সাথে হয়, ভালোর সাথে না হয়। আমাদের ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে, আম্পায়ারিং এর ইস্যুটি এবং যে আধিপত্য থাকে কিছু দলের। আমি যদি একেবারে নাম উল্লেখ করিয়ে বলি, আবাহনের আধিপত্য আমরা এর আগে দেখেছি এবং বেশ কিছু ম্যাচে একসময় মোহামেডানের ছিল, একসময় ডিএইচএস এর ছিল, বিমানেরও হয়তো বিভিন্ন সময় বিভিন্ন সময় রূপ পরিগ্রহ করেছে আসলে যারা ক্ষমতা এবং ক্ষমতার দলবদলের সাথে সাথে। এইবার কিছুটা ইন্টারেস্টিং আপনার কাছে মনে হচ্ছে কিনা যে সেই ধরনের কোনো আধিপত্য কোন ক্লাবের মাঠে অনেস্টলি বলছি, আম্পায়ারিং এর যে টার্ন অ্যারাউন্ডটা যদি বলেন, আমার কাছে মনে হচ্ছে গত 2 বছর ধরে কম্পারেটিভলি মানে আমরা মানে খুবই নিকৃষ্ট আম্পায়ারিং দেখেছি। এক সময় আমি একদম যদি পিছনে ফিরে যাই, সেই লেট 90s ফিরে যাই, তখন আম্পায়ারদের মধ্যে ক্লাবের সমর্থন ছিল। এটা কিন্তু স্বপ্রণোদিত, মানে ওই ক্লাব থেকে আসলে কোনো প্রভাব বিস্তার করার কোনো বিষয় ছিল না। তারা কিন্তু অত খারাপ পক্ষপাতমূলক আম্পায়ারিং করতেন না, ভালোবাসতেন হয়তো একটা নির্দিষ্ট দলকে, সিদ্ধান্ত দেওয়ার সময় হয়তো ওই দলের এগেনস্ট তার মন খারাপ হতো, বাট খুব বায়াস ছিলেন না। তখন ছিল কি স্টাররা আবার ডমিনেট করতেন। আমি অনেক নামি তারকা, মানে তখন ডোমেস্টিকের এক একজন স্টার কিন্তু মানে আমি জানি না এখনকার দর্শকরা মিস করে গেছেন আর কি, সেটা এখন তরুণ প্রজন্ম। স্টারদের যে একটা দমক ছিল, ওই স্টারের ভয়ে আম্পায়ার তার পক্ষে সিদ্ধান্ত দিতেন, মানে জানতেন যে ওই স্টারের বিপক্ষে সিদ্ধান্ত গেলে খেলাও বন্ধ হয়ে যেত, তার ঘরে ফেরাটা বিপজ্জনক ছিল, খুব লোলি পেড ছিলেন। চেঞ্জ হতে হতে তখন ক্লাবের কবজায় চলে গেল। আমি যদি 2012-13 থেকে চিন্তা করি, আপনি আবাহনীর নাম বললেন, আবাহনী সবচেয়ে শক্তিশালী দল করে কেন তারা আম্পায়ারের পক্ষপাত নিতেন, এটা একটা বিরাট কোয়েশ্চেন। এবং আবাহনী খেলোয়াড় স্টাফদের কাছ থেকে আমি শুনেছি যে তার জন্য খুব লজ্জার ছিল, বিকজ তারা অলমোস্ট ন্যাশনাল টিম তারা খেলতেন, তারা চ্যাম্পিয়ন হলো ব্যাক অফ মাইন্ড, যে মানুষ বলতো, এই যে আমরা কিন্তু কোনো প্রমাণ ছাড়াই বলছি, পারসেপশন থেকে বলছি, যে মনে হতো যে আম্পায়ার ওই নির্দিষ্ট আম্পায়ার ম্যাচ করছেন, এবং যেরকম একটা আবহ ছিল মনে হতো যে ইনফ্লুয়েন্স করা হচ্ছে তাদেরকে। একসময় 2001-2 দিকে ফিরে গেলে তখন ডিওএইচএসকে নিয়ে এরকম একটা পারসেপশন তৈরি হলো, মোহামেডানকে একটা পারসেপশন ছিল যে বিশেষ বিশেষ সময় তারা আম্পায়ারকে ডমিনেট করতো।
বাট আমার কাছে মনে হয় যে গত 2 বছরের আম্পায়ারিং কম্পেয়ার করলে তার রেজাল্ট যদি আমরা দেখি, শরফুদ্দিনা এমনি সৈকত এখন মেলবোর্নেও Elite umpire, আম্পায়ারিং exactly. করছেন, আমি বলছি না এটার কারণ হচ্ছে, বাট আম্পায়ারদের একটা মোড চেঞ্জ হয়েছে, একটা বিসিবি থেকে এক ধরনের হয়তো তাদের একটা ফ্রিডম দেওয়া হয়েছে। আম্পায়ারিং করতে হলে ওই দলকে সমর্থন, মানে আপনি যদি মানে মাঠের সিদ্ধান্তে সমর্থন না করেন আপনি ম্যাচ পাবেন না। আবার অনেক অযোগ্য লোক, মানে তার আম্পায়ারিং, তার হয়তো ফিটনেসই নেই। আম্পায়ারদের কিন্তু ফিট হওয়া জরুরি, মেন্টালি, মানে মেডিকেলি, মানে চোখের কানের এগুলো খুব সেন্সিটিভ, কিন্তু এইসব পরীক্ষায় না উতরে আম্পায়ারিং করেছেন। সেই জায়গা থেকে ম্যাসিভ চেঞ্জ হয়েছে আমি বলবো। আর এখন তো আমি শিওর যে কটা টুর্নামেন্ট হয়েছে, আম্পায়ার হিউম্যান এরর তো হইতেই পারে, আমার সিদ্ধান্ত আপনার কলম ভুল হতে পারে, বাট এটার মধ্যে পক্ষপাতের বিন্দুমাত্র কোনো সংশয় নেই। অন্তত প্লেয়াররা এই ব্যাপারটায় নিশ্চিত থাকতে পারেন। আর যেহেতু এখন ইউটিউবে খেলা দেখা যাচ্ছে, সো কোনো আম্পায়ার নিজেও অনেক বেশি সতর্ক, এবং তারা এখন অন্য যে কোনো সময়ের চাইতে বেশি পারিশ্রমিক পান। সো তাদেরও এখন, আমি ওই খেলোয়াড়দের মতো তাদেরও নিজেদের ইমপ্রুভ করার, আমি বলবো যে এটা জরুরি। জি, একটা বিষয় সাইদ ভাই, আমার কাছে মনে হয় কিনা আপনার কাছে, আপনি তো যেহেতু দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিকতা করেছেন, একটা সময় এই ডিপিএল, এই ঘরোয়া লিগ খেলতে বিদেশি ক্রিকেটারদের, অনেক নামি দামি বিদেশি ক্রিকেটাররা এসেছেন। এখন সেটি গত কয়েক বছর ধরে বন্ধ আছে, যে লোকাল ক্রিকেটারদের দিয়েই খেলানো হচ্ছে ডিপিএলটা। আপনার কাছে কি মনে হয় যে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন আসলে? প্রথম কথা হলো যে ঢাকা প্রিমিয়ার লিগ তো পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগই তো লেজেন্ড লিগে পরিণত হয়েছে। আপনি এবারে যারা বিদেশ থেকে খেলতে এসেছেন এবং তারা গিয়ে আরো যেসব বদনাম করছেন বাংলাদেশের, খুব দুঃখজনক। আর ঢাকা প্রিমিয়ার লিগ, আমি শিওর যে এবারের পরিস্থিতিটা ডিফারেন্ট। এবার কিন্তু ওইভাবে স্পন্সর ক্লাবগুলোতে চলে সদস্য এবং তাদের ডোনারদের। কিন্তু আমরা গেল 12 তো দেখেছি বিদেশি। আপনি কি যখন বিপিএল-এ বিদেশি খেলোয়াড় শুরু হলো, আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ রাইট যে ঢাকা প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো একমাত্র প্রথমত ব্যয় সংকোচের কথা ভাবছে। আর যেহেতু বিদেশিরা বিপিএল-এ খেলছে নামি তারকারা, অর্থাৎ মানে বিপিএল-এর উত্থানের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ যদি আপনি বিদেশি মুক্ত রাখেন, হয়তো একটা বাড়তি ছেলে খেলার সুযোগ পাচ্ছেন আমাদের লোকাল লিগ। জি, অর্থাৎ মানে বিপিএল-এর উত্থানের কারণে একটা সময় যেমন বিপিএল ছিল না, তখন সেটা সেটা না, ক্লাবগুলোর আর্থিক সঙ্গতির একটা ব্যাপার ছিল। আরেকটা ছিল যে আমি মনে করি যে এটা বন্ধ করাতে আমাদের লোকাল আরো 2-3টা প্লেয়ার বেশি এক্সপোজার পাওয়ার সুযোগ পাচ্ছিলেন। জি, আমার মানে প্রশ্নটা ছিল যে যারা যে নামি দামি ক্রিকেটাররা খেলে গেছেন, তাদের সংস্পর্শের একটা ব্যাপার, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার একটা বিষয় থাকে। ওই সময়টায় বিপিএল এর ভাইবটা কিন্তু টোটালি আপনি শুরুর দিকে কিন্তু এটা ছিল। শুরুর দিকে আমি বলবো যে 80s 90s 80s থেকে তো শুরু হলো, নামি তারকা রানাতুঙ্গারা এলেন, ওয়াসিম আকরামরা এলেন, তখন ব্যাপার ছিল। বাট এখন আমাদের দেশেই তো সাকিব আল হাসান, তামিম ইকবাল, স্টারডামটা আসলে আমাদের দেশে গ্রো করেছে, তাদের ইন্টারন্যাশনাল এক্সপোজারটা যে পর্যায়ে। সো আপনি যদি হেল্প নিতে চান, ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা ভাইব নিতে চান, সেখানে আপনার ড্রেসিং রুম আপনার স্থানীয়রাই আছেন। এখন আপনি নিতে চান কিনা তরুণ প্রজন্মের, এখন জেনজি যারা, তারা কি আসলে মনে করেন কিনা যে সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাইয়ের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে? যদি তারা আছে মনে করেন তাহলে শিখবে না, যদি মনে না করেন তাহলে আসলে আপনি স্টিভেন স্মিথকে ড্রেসিং রুমে এনে কোন লাভ নেই। এক্স্যাক্টলি, মানসিকতার ব্যাপার। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় চুক্তি, যেটা আমরা লক্ষ্য করলাম যে পারিশ্রমিক বিসিবি থেকে যেই বেতনটা দেওয়া হচ্ছে, প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়েছে একজন ক্রিকেটারের কথা আমি যদি স্পেসিফিক্যালি বলি, তাসকিন আহমেদ, তিনি A+ ক্যাটাগরির ক্রিকেটার। এই ক্যাটাগরাইজ যে করা হলো বিসিবির, আপনি এটা কিভাবে দেখছেন? অন্যান্য দেশের তুলনায় খুব সম্ভবত খুব বেশি কম ছিল আমাদের ক্রিকেটারদের। আমি যতদূর জানি জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেটের থেকে অনেক আগে থেকে পিছিয়ে আছে, তখনও তারা বেতনটা আমাদের ক্রিকেটারদের চেয়ে বেশি পেতেন। এবং আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক স্থিতি দেখেন, স্থিতির সঙ্গে কম্পেয়ার করলে প্লেয়ারদের বেতনটা খুবই কম। এটা নিয়ে আমরা অনেক নিন্দামন্দ করতে পারি যে ক্রিকেট খেলছেন, রেজাল্ট হচ্ছে, বেতন কেন দিবে, বাট খেলার টাকাটা কিন্তু তাদের কারণেই আসছে। সো আপনি যদি দেখেন বাইরের বিশ্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিন্তু ক্রিকেটের প্লেয়ার ম্যানেজমেন্ট একটা এবং স্ট্রাকচার, যেগুলো ডেভেলপমেন্ট, একটা পার্টনারশিপের মতো। সবাই যেই বছরের যে উপার্জন হয় স্পেসিফিক একটা পার্সেন্টেজ ধরে বেতন দেওয়া হয়। আমাদের দেশে কিন্তু তা হয় না। আমাদের দেশে হয় না কি জন্যে? বিকজ আমাদের দেশে মাস্টার হলেন খুব কড়া, ছাত্র হলো খুব খারাপ। তো
তো কড়া মাস্টার বেত মারে আর বলে যে আর কেন বেতন দিব, আর কেন বেতন দিব, আর খারাপ ছাত্র খালি ফাঁক নকল করে চায় কিভাবে বেশি নম্বর পেয়ে আপনার বেতনটা গ্রেডটা বাড়ানো যায় কিনা। সো এইটা একটা অপচর্চা আমি বলবো। আমি মনে করি অবশ্যই খেলোয়াড়দের বেতন যা হয় তার চেয়ে বেশি বাড়ানো উচিত, এবং খেলোয়াড়দেরও সেটা উপলব্ধি করা উচিত যে আমি এই বেতন পাওয়ার উপযুক্ত কিনা। মানে এটা ইজি মানে একটা ভাইস ভার্সা ব্যাপার আমার কাছে মনে রাইট, হয়। রেসপেক্টটা থাকা যে ডেফিনেটলি তাসকিন আহমেদ 1 কোটি কেন, যদি 12 জন খেলোয়াড়ই যদি 1 কোটি টাকা পেতেন তাদের সেলফ রেসপেক্ট বাড়তো। আমি সাধারণ দৃষ্টিতে যেটুকু বুঝি অবশ্যই আমার রেজাল্ট কাছে বেটার আসতো, কিন্তু খেলোয়াড়দের আসলে আমার কাছে মনে হয় ওই তাগিদ, আমি তাগিদের কথাটা বারবার বলি যে কিছু ইজি মানি পেয়ে যাওয়া নাকি আমি কিছু আর্ন করে নিব। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে সাইদ ভাই। অবশ্যই এই মানসিকতাটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেখানে আসলে কাউকে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, সবাই যেহেতু ম্যাচিউরড, এই মানসিকতাটা গ্রো হওয়ার খুব ইম্পর্টেন্ট ক্রিকেটারদের। শেষ করতে চাইলাম বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।